গৌতম দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। নমস্কার, শুভেচ্ছা। আমরা আলাপটা শুরু করতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কি পুরোপুরি ভেস্তে গেল? এই ব্যাখ্যাটা দিয়ে আমরা আলাপটা শুরু করতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ভারতে দ্বিপাক্ষিক সফরে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর দ্বিতীয়বার ভারতে যেহেতু আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই সম্মেলনে অন্যান্য যারা ব্রিক্স সদস্য তারা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বহুদেশীয় মঞ্চের প্রধানদেরও আমন্ত্রণ জানাচ্ছেন। তার মধ্যে বিমস্টেকের সভাপতি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ফলে সেই কারণে তিনি তাকে ব্রিক্সের সভাপতি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। মানে ভেস্তে যাওয়ার কথাটা আর জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে যে দুটি আমন্ত্রণ সম্পর্কেই তারেক রহমান সরকার এ ব্যাপারে ভারত সরকারকে এখনো পর্যন্ত কিছুই জানাননি। যেগুলো পর্দার আড়ালে নেপথ্যে আলোচনা চলছিল যে আগস্ট মাসের মধ্যেই একটা দ্বিপক্ষীয় সফর যদি হয়, যদি তিনি ব্রিক্স সম্মেলনে আসতে না পারেন, কিন্তু সেটার ব্যাপারেও ভারতের দিক থেকে প্রস্তুতি চূড়ান্ত ছিল, সেটা আপনারা সকলেই জানেন। এমনকি রাষ্ট্রপতি ভবনেও তাকে সম্বর্ধনা জানানোর ব্যবস্থা চূড়ান্ত ছিল। কিন্তু যে কোনো কারণে হোক তারা কিন্তু নিশ্চিত করেননি যে আসছেন কি আসছেন না। ফলে গোটা অনুষ্ঠানটা আপাতত ভারত সরকারের পক্ষ থেকে স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশের সরকারের মন্ত্রীরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তখন তারা খালি একটা কথাই বলছেন যে অনুকূল পরিবেশ তৈরি হলে বাংলাদেশ প্রধানমন্ত্রী সফর করবেন। কিন্তু মানে সেই অর্থে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সফর যে বাতিল করেছেন এটা বলেন। এখন তারাও একটা তাদের মতো ব্যাখ্যা অনুযায়ী অনুকূল পরিস্থিতি অনুযায়ী অপেক্ষা করছে, কিন্তু সেটা অনুকূল পরিস্থিতি বলতে কি তা স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। যেটুকু অনুমান করা যায় সেটা হচ্ছে যে ভারতে অবস্থানকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেন মুখ বন্ধ করে রাখেন, কোনো কথা না বলেন। এবং যেভাবে বাংলাদেশের বিভিন্ন অন্য বিরোধী রাজনৈতিক নেতাদের মুখ বন্ধ করে রাখে দেওয়া হয়েছে, তারা এই ধরনের গণতন্ত্রে বিশ্বাস করে যে বিরোধী দল কথা বলবে না, চুপ করে থাকতে হবে, নীরব থাকতে হবে, নইলে তাদের জেলে যেতে হবে বা কারাগারে যেতে হবে, অথবা তাদের সমর্থক মবেরা সন্ত্রাস করে তাদের হত্যা করবে। এই ধরনের গণতন্ত্রে তারা বিশ্বাস করে। আর ব্রিক্স সম্মেলন সম্পর্কে তো তারা কোনো মন্তব্য করেননি। তারা কেউ কেউ তাদের অনুগামী কিছু তাবেদার তারা বলতে চেয়েছেন যে এটা তো আসলে ব্রিক্সের বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। এটা অপব্যাখ্যা হচ্ছে। এখন সিদ্ধান্তটা নির্ভর করছে কিন্তু বাংলাদেশের ওপর। এছাড়া যদি আপনি বাদবাকি যে সম্পর্ক বা আলোচনা দেখেন, ভারত থেকে যা যা সহায়তা পাওয়ার বাংলাদেশে সবই যাচ্ছে। ভারতের উভয় দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণই $13 বিলিয়ন পৌঁছেছে। তার মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে রপ্তানির পরিমাণটা অনেক কম, এটা ঠিক। তো এখন সমস্যাটা হচ্ছে যে তার সত্ত্বেও আমি তো দেখলাম যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন এবং কিভাবে দু দেশের মধ্যে বাণিজ্য প্রসার ঘটানো যায় সে বিষয়েও কথা চলছে। কিন্তু সেই সমস্তটাই হওয়া সম্ভব যদি প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতেন। সেটা যেহেতু হচ্ছে না, এখন গোটা ব্যাপারটাই না আলোচনা স্তরে রয়ে গেছে এবং একটা উভয় পক্ষ থেকেই একটা আকাঙ্ক্ষা এই পর্যায়ে সীমিত রয়েছে। কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে গেলে সরকারি পর্যায়ে একটা সিদ্ধান্ত হওয়া দরকার, কিন্তু সেই সিদ্ধান্তটা তো হতে পারছে না, কারণ দুই প্রধানমন্ত্রী যতক্ষণ না মিলিত হচ্ছে, দুই দেশের হাই কমিশনার বা মন্ত্রীরা মিলিত হয়ে তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। সিদ্ধান্ত নিতে গেলে নিতে হবে সর্বোচ্চ পর্যায়ে। এইরকম একটা অবস্থায় ভারত বাংলাদেশের সম্পর্ক মানে কার্যত আপনি বলতে পারেন যে একটা ঝুলন্ত অবস্থায় রয়ে গিয়েছে। তার কোনো অগ্রগতি কিছু লক্ষ্য করা যাচ্ছে।
আপনি বলছিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কথা। গতকাল তিনি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি বলেছেন, আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে। ভারত কি ব্যবসাটা শুধু চালিয়ে যেতে চাইছে, রাজনীতি নয়, এটি কি? না, ব্যবসা তো চলছে, ব্যবসা তো বন্ধ হয়নি। ভারত থেকে আপনি ডিজেল পাচ্ছেন, বিদ্যুৎ পাচ্ছেন, কাঁচা সবজি পাচ্ছেন, সেই ব্যবসা তো চলছে, বন্ধ তো হয়নি। সেই বন্ধ হয়ে গেলে তো বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। বাংলাদেশে এখন বর্তমানে যে অবস্থা, আমি ভারতীয়দের কথা বাদই দিলাম, আমি মানে বাংলাদেশি যারা বিশিষ্ট অধ্যাপক বা অভিজ্ঞ এই সম্পর্কের বিষয়, তাদের সম্প্রতি কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রে। তারা কিন্তু স্পষ্ট ভাষায় লিখেছেন যে কেবলমাত্র একটি ইস্যুকে কেন্দ্র করে এই দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং তারা এও তো বলেছেন যে কোনো মতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল করা উচিত হবে না। এটা দুদেশের মধ্যে সম্পর্ক, দুদেশের মানুষের উন্নয়নের ক্ষেত্রে, জনজীবনের উন্নয়নের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে। ফলে আমি বলছি, বাংলাদেশের বিশিষ্ট বিশেষজ্ঞরা তারাও মনে করছেন যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা সঠিক নয়। আমি বলছি, ভারতে তো এই ধরনের মনোভাব তো রয়েছে। ভারতের কেউ কেউ অত্যন্ত উগ্র মনোভাবও দেখাচ্ছেন। এমনকি কিছু সাবেক হাই কমিশনার তারা তো বলছেন বাংলাদেশকে যেভাবে তারা ব্যবহার করছেন, এই ব্যবহারের সমুচিত জবাব দেওয়া উচিত। আর আপনি হয়তো দেখেছেন ইতিমধ্যে, আমি জানি না এটা তার পরিণতি কিনা, যে বাংলাদেশে যে বিদ্যুৎ যায় তার উপর একটা অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। এখন সেটা সেটা নিয়েও তো আলোচনা করতে হবে উভয় পক্ষকে। যে শুল্কটাকে প্রতিরোধ যদি প্রত্যাহার করতে হয়, তাহলে সেটা প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের উপর নির্ভর করছে। ভারতে তো এও বলা হচ্ছে যে, বরঞ্চ কেউ কেউ এও বলেছেন যে আওয়ামী লীগকে আরো বেশি প্রশ্রয় দেওয়া উচিত, যাতে তারা সব মানে সসম্মানে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ কথাও একটা এই সমস্ত মনোভাব আগে ছিল না। আগে মনোভাব ছিল বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক বৃদ্ধির উদ্যোগ, যেটা ভারতের সংসদীয় দলও তাই মত প্রকাশ করেছিল। কিন্তু সাম্প্রতিক যে বাংলাদেশের পক্ষ থেকে যে আচরণ দেখানো হচ্ছে, কেন দেখানো হচ্ছে বোঝা যাচ্ছে না পরিষ্কার। তারা অন্য কোনো চাপে আছেন কিনা জানি না। যেমন জামায়াতের আমির সাহেব তো প্রকাশ্যেই অনেক মন্তব্য করছেন, যেগুলো দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারছে। এগুলোর চাপে কি বর্তমান বাংলাদেশ সরকার পড়েছেন, যে কারণেই তারা সাহসের সঙ্গে কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারছেন না। ফলে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আরো বেশি গভীরে আলোচনা করা উচিত, এবং আলোচনাটা তাদের, আর এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে, ভারতের পক্ষে তো আর কিছু করার নেই। আপনি বাংলাদেশের আচরণের কথা বলছিলেন। বাংলাদেশের এই আচরণকে মনে হচ্ছে যে ভারত যেন সমীহ করে চলছে। এটি কি ভদ্রতা, নাকি ভিন্ন কোনো বিষয় আছে? ভিন্ন কোনো বাংলাদেশের ভিন্ন কোনো ব্লকে অন্তর্ভুক্ত হওয়ার কোনো ব্যাপার আছে কি, থ্রেট আছে কি? যেমন সাম্প্রতিক সময়ে উদ্ভব হয়েছে মক্কা জোট, সৌদি নেতৃত্বাধীন মক্কা জোটে যুক্ত হওয়া, এমন কোন থ্রেড বা ভয় বা ভীতি কি আছে? ভারত কেন সমীহ করে চলছে? ভারত তো একটা পরাশক্তি, বলা যায় আঞ্চলিক পরাশক্তি। বাংলাদেশের এই আচরণকে তো এইভাবে সমীহ করার কথা না, কেন করছে? সেটা দেখুন, বাংলাদেশ এখনো যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মক্কা চুক্তিতে তারা সামিল হবেন কিনা, কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো বলেছেন যে তারা এটা বিবেচনা করে দেখছেন এটা হবে। এক্ষেত্রে ভারতের নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা হলে নিশ্চয়ই তো ভারত তার সমুচিত জবাব দেবে, সেটা তো অন্য বিষয়। কিন্তু সমীহ করার কথাটা যেটা বলছেন আপনি, সমীহ নয়, আমি বলবো ভারত একটা কূটনৈতিক শিষ্টাচার দেখাচ্ছে, সৌজন্যতা দেখাচ্ছে, এবং যার ফলে এই সৌজন্যতাটা এত বেশি দেখানো হচ্ছে, অনেক ক্ষেত্রেই সেটাকে বাংলাদেশের কেউ কেউ হয়তো বা যারা শাসক দলে আছেন তারা ভারতের দুর্বলতা বলে ভাবছেন। ভারতেও কিন্তু এই নিয়ে সমালোচনা আছে।
সমালোচনা আছে বলতে এটাই সমালোচনা আছে যে ভারত অতিরিক্ত বেশি সৌজন্যতা দেখাচ্ছে। এত সৌজন্যতা দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই, বরং বাংলাদেশকে উপেক্ষা করে অন্য পৃথিবীর বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করা। যে কারণে আপনি হয়তো দেখেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি মস্কোয় সফর করছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল আলাপ আলোচনা করেছেন এবং দুদেশের মধ্যে বাণিজ্য এবং অন্যান্য সম্পর্কগুলো যাতে বৃদ্ধি হয় সেই ব্যাপারে তিনি আজকের সকালেই একটা ভাষণ দিয়েছেন। এখন আমি সম্পূর্ণ ভাষণটা হাতে পাই। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি চীন সফর করছেন। সেখানকার পররাষ্ট্রমন্ত্রী এবং সীমান্ত সংক্রান্ত বিশেষ দূত ওয়াং ইং সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে তার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। এগুলো হওয়ার একটা বড় কারণ হচ্ছে আগামী 12-13 সেপ্টেম্বর ভারতে যে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, তাতে 11টি রাষ্ট্রের প্রধানরা উপস্থিত হবেন। ফলে সেখান থেকে ভারত একটা তো বড় ধরনের কোনো বার্তা আন্তর্জাতিক খাতে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমার মনে হয় না যে সেটা মানে ভীতির কারণ নয়, যেটা আছে সেটা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে, এবং উদ্বেগ আছে বলেই ভারত কিছু কিছু প্রস্তুতি, আত্মরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছে। এবার দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি চিকেন নেক সফর করেছেন এবং এখানে আরো বেশি নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাকে জোরদার করার জন্য তিনি সমস্ত যাবতীয় নির্দেশ দিয়েছেন। এখন এই পরিস্থিতিতে সব মিলিয়ে সামরিক দিক থেকে যদি বিচার করেন, তাহলে নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আরেকটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা ভারতের পক্ষে অত্যন্ত নিরাপত্তা নিয়ে চিন্তার বিষয়। ফলে ভারত সব ধরনের ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। কারণ বাংলাদেশ 2001 থেকে 2006 বাংলাদেশ যখন তারেক জিয়ার মা ছিলেন ক্ষমতায়, তাতে ভারত যেভাবে আক্রান্ত হয়েছিল জঙ্গিদের দ্বারা, যে জঙ্গিদের প্রশ্রয় দিয়েছিলেন তথাকথিত বিএনপি সরকার, সেই বিএনপি সরকার বর্তমানেও জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছেন বলে ভারতের গোয়েন্দাদের কাছে খবর আছে। সম্প্রতি জেল থেকে অতি সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছে বেশ কিছু কুখ্যাত জঙ্গিরা। ফলে এগুলো তো ভারতের কাছে কোনোভাবেই বাংলাদেশ ভারতের জন্য কোনো অনুকূল পরিস্থিতি তৈরি করছে না। বাংলাদেশ দাবি করছে যেটা যে অনুকূল পরিস্থিতি, সে অনুকূল পরিস্থিতির অর্থ হলো কেবলমাত্র শেখ হাসিনার মুখ বন্ধ করা। কিন্তু ভারতের পক্ষে যে অনুকূল পরিস্থিতি যেটা বাংলাদেশের হওয়া উচিত, সেটা কিন্তু বাংলাদেশ করছে না। এবং বরঞ্চ আমি বলবো, খুব কঠিন শব্দই ব্যবহার করব, যে প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে, যেটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কিন্তু খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে ভবিষ্যতে। আচ্ছা, এই যে আপনি কূটনৈতিক সমীকরণের কথা বললেন, সামরিক সমীকরণের কথা বললেন, সামরিক প্রস্তুতি, চিকেন স্নেককে নিয়ে অমিত শাহর ভ্রমণ, সেখানে ব্যবস্থা, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মস্কো সফর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বেইজিং সফর, এগুলো কি আমরা আরআইসি জোটের এই যে পাল্টা ব্যবস্থা হিসেবে বিকল্প জোট তৈরি হচ্ছে, অন্যদিকে সৌদি আরব, বাংলাদেশের নেতিবাচক আচরণ, এগুলোর কি আরআইসি জোটটাকে কি অ্যাক্টিভ করার একটা প্রচেষ্টা চলছে? রাশিয়া, ভারত, চীন, এটা একটা ত্রিদেশীয় একটা মোর্চা আগে গঠিত হয়েছিল অনেক আগেই, এবং আপনি যে অর্থে বলছেন সেই অর্থে এটাকে উড়িয়ে দেওয়া যায় না যে সেই আরআইসি জোটটাকে আবার পুনরায় পুনঃস্থাপিত করা বা তাকে সম্পৃক্ত করা, জোরদার করা, যে কারণে ভারতের দুই শীর্ষ স্তরের কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু তিনি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কগুলোও কিন্তু তিনি দেখেন। বাংলাদেশের ব্যাপারে কিন্তু ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালই কিন্তু শেষ সিদ্ধান্ত নেন, শেষ কথা বলেন।
ফলে নিশ্চিতভাবে এই সমস্ত সফরগুলোর মধ্যে আমার মনে হয়েছে যে বাংলাদেশ প্রসঙ্গ একটা নিশ্চিতভাবে আলোচিত হচ্ছে। তো বাংলাদেশ যে ধরনের ভারত বিরোধী একটা জোট তৈরি করার কথা, সামরিক জোটে যোগ দেওয়ার কথা বলছে, সেটা ভারতের পক্ষে নিশ্চিতভাবে উদ্বেগজনক হওয়ার জন্যই আমি আপনাকে আগেও বলেছি যে ভারত একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে। ভারত কোনো আক্রমণাত্মক পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে না। ভারত আক্রান্ত হলে ভারত কিভাবে তার নিজেকে প্রতিরক্ষা করবে, কিভাবে রক্ষা করবে, সেইটাই হচ্ছে একমাত্র ভারতের লক্ষ্য। ভারত চিরকালই কিন্তু, ভারত কখনোই প্রথম আক্রমণ করে না। ভারত আক্রান্ত না হলে ভারত আক্রমণ করে না। সেটা আপনি 1971 সালের যুদ্ধের পরিপ্রেক্ষিতেও দেখতে পারেন, যে পাকিস্তান যখন পশ্চিম সীমান্তে আক্রমণ শুরু করলো, তারপর থেকেই কিন্তু ভারতকে সরাসরি যুদ্ধে নামতে হয়, এবং সরাসরি যুদ্ধে, সামরিক যুদ্ধে নামতে হয় বাংলাদেশের সৃষ্টির জন্য। এবং সেটা কিন্তু আমি সেজন্যই আমি যেটা জোর দিতে চাই, ভারত কখনোই কোনো ক্ষেত্রে, ধরুন সাম্প্রতিক সম্প্রতি যে অপারেশন সিন্দুর, ভারতের যেটা সামরিক যে রণনীতি, সেটা হচ্ছে আক্রান্ত হলে আক্রমণ করা হবে। ভারত যখন পাকিস্তান আশ্রিত জঙ্গিরা যখন নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যা করেছে, তারপরেই কিন্তু ভারতের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোকে আক্রমণ করার। ভারত কিন্তু পাকিস্তানের মানে অসামরিক বা যেখানে জনবসতি আছে সেখানে কিন্তু আক্রমণ করেনি। ফলে এই ব্যাপারে ভারত খুব সুচিন্তিত রণনীতি তৈরি করে। ফলে আমি যেটা বলতে চাইছি, সামরিকভাবে আক্রান্ত হলে ভারত সে যে জোটই হোক, সেই জোটের সামরিক শক্তিকে আঘাত করার চেষ্টা করতে পারে। আমরা সাম্প্রতিক সময় দেখছি বা সম্প্রতি এস জয়শঙ্করের একটি অনুষ্ঠানের বক্তব্য শুনেছি। জয়শঙ্কর একটি বার্তা দিয়েছেন এবং এমন কথাও বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন যে তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে ভারতের একটা সম্মতি ছিল বা এরকম কিছু। এক প্রকার এস জয়শঙ্করকে বর্তমান বাংলাদেশ সরকারকে কি সেগুলো স্মরণ করিয়ে দিতে চাইছেন? হার্ডলাইনে যাওয়ার প্রাথমিক বার্তা কি? তো আমি বলবো, আমি যেটুকু পর্যায় দেখেছি, অনুধাবন করছি, ভারত শুরুতে যতটা মানে বন্ধুত্বপূর্ণ হাত বাড়ানোর জন্য সব ধরনের প্রয়াস করেছেন, এবং ভারতীয় হাই কমিশনার অত্যন্ত মানে মৃয়ভাবে, যেটাকে বলা যায়, তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সবই করেছেন। আজও তিনি সহানুভূতির সঙ্গেই বলছেন যে কোনো দেশ বড় বা ছোট নয়, দুটি সার্বভৌম দেশ, মানে সমানে সমানে সম্পর্কের কথা তো ভারতও বলছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যেটা মনে করিয়ে দিয়েছেন যে সম্পর্কটা একতরফা হয়, সম্পর্কটা দুই তরফা, এইটা মনে করিয়ে দিয়েছেন। এবং তারও আগে আপনি যদি দেখেন যে ভারত এই প্রথম দুই দেশের সম্পর্কের ব্যাখ্যা করতে গিয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন ব্রিফিং এ যে রেসিপ্রোসিটির ভিত্তিতে সম্পর্ক হবে। রেসিপ্রোসিটির অর্থ হলো মানে যেমনটি আমরা করব তার প্রতিদান তেমন চাই, বা আপনি যেমন করবেন তার প্রতিদান আমরা তেমন দেব। এই রেসিপ্রোসিটির শব্দটা কিন্তু সম্প্রতি যুক্ত হয়েছে ভারতের বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে, যেটাকেই আরো বেশি মানে বলা যায় ব্যাখ্যা করেছেন জয়শঙ্কর ওই অনুষ্ঠানতে। এবং সেখানে তিনি বলেছেন যে এটা পারস্পরিক দিক থেকেই কিন্তু হওয়া উচিত। আর একতরফ ভারত আমন্ত্রণ জানাবে, ভারত সৌজন্যতা দেখাবে, অন্য দিক থেকে অসৌজন্যতা দেখানো হবে, এটা তো ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সুতরাং আপনি যদি বলেন, আমি এটা মানে বলতে আমার তার কথা থেকে যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে যে প্রচ্ছন্ন একটা সতর্ক বাণীর কথা আছে জয়শঙ্করের কথা। ভারত বাংলাদেশকে যেভাবে চাইছে বিএনপি সরকারের নির্বাচন ক্ষমতা গ্রহণ করা, সেভাবে আসলে আজ পর্যন্ত 6 মাস পেরিয়ে গেছে, আজ পর্যন্ত প্রত্যাশার জায়গায় ভারত পায়নি। আমি শেষ প্রশ্ন করব যে চূড়ান্ত পরিণতি কি হতে পারে যদি একান্ত ভাবে শেষ পর্যন্ত নাই পায়, বাংলাদেশ যদি মক্কা জোটে যোগদান করে, ভারত বিরোধিতায় চূড়ান্ত পর্যায়ে যায়। ইতিমধ্যে আমরা কিছু প্রতিফলন দেখেছি যে বিদ্যুতে বাড়তি শুল্ক, আদানির বিদ্যুতে,
কি পদক্ষেপ হতে পারে বলে আপনি মনে করেন? না, যেসব অনেক রকম ক্ষেত্রে যেরকম দেখা যায় না, যে আমেরিকা যেরকম অনেক নিষেধাজ্ঞা আরোপ করে অনেক দেশের উপর, যদি আচরণ বন্ধুত্বপূর্ণ না হয় তাহলে নিশ্চিতভাবে ওই শুল্কের পরিমাণগুলো বাড়তে পারে। বা ভারত থেকে যা যা পণ্য যাবে, এখন পর্যন্ত বিদ্যুতে হয়েছে, এরপরে ডিজেলে হতে পারে, এরপরে কাঁচা সবজিতে হতে পারে। এমনকি ভারতে ভারতে এখনো হলো সামান্য হলো, যেটা $1 বিলিয়ন বা $1.5 বিলিয়ন যে পণ্য ভারতে আসে, তার উপরে অতিরিক্ত প্যারাটেরিফ চড়তে পারে। তো সুতরাং বাণিজ্যের দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ, যার ফল কুফল। এবং দেখুন বর্তমানে যেটা দেখছিও আমরা, যে পর্যটন ভিসার ক্ষেত্রেও কিছু যেটা ঘোষণা না হওয়া সত্ত্বেও কিন্তু কিঞ্চিত শিথিলতা দেখা দিচ্ছে। কারণ আমাদের কাছে বহু বাংলাদেশি মানুষ অনুরোধ করছেন যে তারা আগের মতো শুরুতে যেরকম ভাবে তারা ভিসা পাচ্ছিলেন অতটা সহজে আর পাচ্ছেন না, এখন দীর্ঘ সময় লাগছে। ফলে এগুলো এক ধরনের আমার মনে হয় সম্পর্কের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। এবং এই সমস্তটাই ভারত যে উদারতা বা শিথিলতা দেখিয়েছিল, শিথিলতাটা প্রত্যাহার করে ধীরে ধীরে নিয়ন্ত্রণমুখী একটা নীতি যেতে পারে বলে আমার মনে হচ্ছে, যদি কোনো সেই ধরনের কোনো আমরা কোনো উদ্যোগ বা যেটাকে বলা হয় কোনো শিষ্টাচার যদি না দেখি। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের একটা ঘোষণা আছে। ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না, তারেক রহমান ভারতে যাচ্ছেন না, তাহলে কি এই বাংলাদেশ, যে বাংলাদেশ জঙ্গিবাদ, উগ্র জঙ্গিবাদ, আমরা জঙ্গি আস্ফালন প্রতিনিয়ত দেখছি, সংখ্যালঘু নির্যাতন প্রতিনিয়ত দেখছি। আপনি জানেন আমাদের রংপুরে 3 দিন আগে একটি হিন্দু পরিবার, সংখ্যালঘু পরিবারের 4 জন মানুষ মারা গেল। এই বাংলাদেশে কি শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে পারবেন? দেখুন, তিনি এখনো পর্যন্ত তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। তিনি সর্বশেষ যে বিবৃতিটা দিয়েছিলেন সেই বিবৃতিতে মানে তিনি প্রত্যাবর্তনের কথাটা পুনরুচ্চিত করেননি, এটা ঠিকই। কিন্তু তার কিছু আমি শুনেছি বেশ কিছু সাক্ষাৎকার অলরেডি কিছু ভারতীয় গণমাধ্যম চেয়েছে, এবং সেগুলো যদি তিনি সাক্ষাৎকারে সেই প্রশ্নগুলো অবশ্যই সেই থাকবে। ফলে তখনই হয়তো আমরা জানতে পারবো তিনি তার কোনো মত, তার নীতি বা রণনীতি কোনো পরিবর্তন করেছেন কিনা। আপাতত ভাবে এখনো পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে যে তিনি ডিসেম্বরে ফিরবেন বলেছেন, এবং ডিসেম্বরে ফেরাটাই এখন পর্যন্ত স্থির আছে, সেটার কোনো পরিবর্তন হয়নি। সেই অনুযায়ী তারা দলীয়ভাবে একটা প্রস্তুতিও নিচ্ছেন, এটাও আমি জানি। এবং সেই প্রস্তুতির সবটা প্রকাশ্যে হচ্ছে না, গোপনেই হচ্ছে, সেটা মিডিয়ার কাছে বলে কিছু রণনীতি তৈরি হয় না। ফলে আমার ধারণা, আপনি যদি বলেন এখনো পর্যন্ত আমি শেষ খবর যে ডিসেম্বরে বাংলাদেশে তার প্রত্যাবর্তন, সেটা এখনো পর্যন্ত মানে বহাল আছে, তার কোনো পরিবর্তন কিছু ঘটছে না বলেই আমার মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের নতুন কিছু তথ্য সমৃদ্ধ করলেন এজন্য।